হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। জীব দেহে দেখে গেছে, যাকে দেখে যাক। আচ্ছা, জীবদের গঠন না কারো বই নেই তো, আমি গল্প করে বলছি, খুব সোজা। হ্যাঁ, গল্প করে বটি লিখি বোর্ডে। পেজ 173। আচ্ছা, 100 পরে পড়া হবে। 173 পাতা দেখে নিবে পরে। আচ্ছা, আমি বই ধরে একটু বলি। শোনে চুপচাপ থাক। এখানে আছে, তোমরা চারদিকে তাকাও, দেখতে পাচ্ছ এমন 5টা জিনিসের নাম লেখো। তুমি কিভাবে এটা শ্রেণীবিভাগ করতে পারো, জ্বর না জীব। কি বলেছে? আমরা যে বসে আছি বা দাঁড়িয়ে আছি, আমাদের প্রথমে দেখবো, আমরা চারদিকে তাকাবো, 5টা জিনিস দেখবো। 5টা জিনিসের মধ্যে দেখবো কোনটা জীব আর জ্বর। অনেক কিছু বলেছে, 5টা বলেছে, 5টা বাঁচতে বলেছে। তাহলে 5টা বাঁচতে আমরা কি বলতে পারি? দেখ না, না ওরম না, মনে কর ম্যাপ আছে, লাইট আছে, ঘড়ি আছে, মানুষ আছে, তাই তো? এর মধ্যে সব প্রায় কি নির্জীব, শুধু একটাই জীব, মানুষটা, তাই তো? এই শোন না, গল্প শোন না, একটু শোন না, গল্প তো কিচ্ছু নাই। তাহলে জড় না সজীব? তাহলে এর মধ্যে কি আছে? জড় আছে, জড় বস্তু বেশি আছে, তাই না? ঘরের মধ্যে জড় বস্তু বেশি আছে, প্রাণ নেই। আর সজীব বস্তু মানে আমরা মানুষ, সেছাড়া আর কিছু আছে। যদি আরশোলা ফারশোলা থাকতো তাহলে বোঝা যেত যে প্রাণ আছে, তাই না? আরশোলা নেই। ঘরের মধ্যে কি থাকে? আসলে তোদের মাথায় আছে উকুন, আছে, উকুন থাকলে সজীব। যার মাথা আছে সজীব। যদি সজীব, তোর মাথার উকুন গুলো সজীব। এই তালিকা কি এমন কোন জিনিস আছে যে চলাচল করতে পারে বা পরিবেশের উদ্দীপনা সাড়া দেয়? লজ্জাপতি বলেছে, লজ্জাপতি বা মানুষ সজীব। লজ্জাপতি গাছের পাতা আমরা জানি, দেখেছি লজ্জাপতি গাছের গাছ আছে তো, অনেকের বাড়ি আছে না, হাত দিলে বন্ধ হয়ে যাবে। তাহলে কি, তাহলে ওটা বোঝা যাবে ওরা উত্তেজনা সাড়া দিল, তাই না? উত্তেজনা সাড়া দিল। মানুষের চিমটে কাটলে কি হবে? ও ব্যাপারে ঠেলে উঠবে, তাই না? চিমটে কাটলে ঠেলে উঠবে, উত্তেজনা সাড়া দেবে। তাকে আমরা সজীব বস্তু বলি। আমরা শ্বাস নিই, তাই তো? শ্বাস নিচ্ছি তো নাকি না? খাদ্য গ্রহণ করি, খাদ্য হজম করি, দেহ উৎপন্ন বর্জ্যপদার্থ বের করে দিই, পায়খানা আকারে বর্জ্যপদার্থ বের করে দিই। নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে, আমরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারি, সজীবরা পারে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে। এ ধরনের এক বা একাধিক কাজ করতে আমাদের দেহে কি থাকে? তাহলে আমাদের দেহের মধ্যে কতগুলো অঙ্গ আছে, সেই অঙ্গগুলো দিয়ে কি করে? শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে। যেমন 1 নম্বরে আছে কি, পাকস্থলী বা ক্ষুদ্রান্ত। হ্যাঁ ঠিক আছে, দেখে ঠিক হচ্ছে। তার খাদ্য হজম করার জন্য কি আছে? পাকস্থলী বা ক্ষুদ্রান্ত। আমরা জানি ক্ষুদ্রান্ত মানে কি বলি? ছোট বুড়ি বলি না? এই ছোট বুড়ি বড় বুড়ি ভ্যানে করে যায়, দেখিস? ছোট বুড়ি, মোটা বুড়ি। ছোট বুড়ি গুলোকে কি বলে? রুকসা দিকে তাকা। ছোট বুড়ি গুলো ক্ষুদ্রান্ত বলে। হ্যাঁ, ছোট বুড়ি নিয়ে যায় তো ভ্যানে করে, তো পাড়ায় রোজ যায়, দেখেছি আমি ভ্যানে করে। ছোট বুড়ি গুলো কি বলে? ক্ষুদ্রান্ত বলে। আর বড় বুড়ি গুলো, যেগুলো মোটা মোটা বুড়ি গুলো কি বলে? বৃহতান্ত বলে। তাহলে ছোট সরু গুলোকে কি বলে? ক্ষুদ্রান্ত। আর বড় বড় নালীগুলো কি বলে? বৃহতান্ত বলে। আর খাদ্য হজম করার জন্য কি থাকে? পাকস্থলী। সবাই জানি পাকস্থলীতে খাবার হজম হয়। 2 নম্বর কি আসছে? ফুসফুস। তাহলে ফুসফুসের সাহায্যে কি করি? আমরা শ্বাস প্রশ্বাস নিই, তাই তো? ফুসফুসের সাহায্যে কি করি? আমরা শ্বাস প্রশ্বাস নিই।
তাহলে 2 নম্বরে কি বললো আমরা ফুসফুস। ফুসফুস কি করি আমরা? শ্বাস প্রশ্বাস করি, শ্বাস প্রশ্বাস সাহায্য করি ফুসফুস। 3 নম্বর কি আছে? হৃৎপিণ্ড। 4 নম্বর আছে কি? বৃক্ক বা কিডনি। দেহের বর্জ্যকে মূত্রের আকারে শরীর থেকে বের করে দেওয়ার জন্য বৃক্ক লাগে। এই বৃক্ক বানান কি? বয়রিকার কয় কয়। এই বৃক্ক মানে গাছ, সেটা বানান আলাদা। এটা কি আছে? বৃক্ক। বয়রিকার কয় কয় আছে বৃক্ক। কিডনি বলে। কিডনিকে বাংলায় আমরা বলি বৃক্ক বলি। কিডনি কটা থাকে মানুষের? কটা কিডনি আছে? 2টো কিডনি আছে। কিডনি কোথা থাকে? কিডনি 2টো থাকে। কিডনি কোথায়? কিডনির অবস্থান কোথায়? এই কিডনির অবস্থান কোথায়? কোথায় থাকে কিডনি? অনেকে জানে পেটে থাকে, কেউ বুকে থাকে। হ্যাঁ, ওখানে কিডনি থাকে। কিডনি কি থাকে? পিঠে মেরুদণ্ড দুপাশে থাকে। আমি হাত যেখানে দেখাচ্ছি ঠিক এই জায়গায় কিডনির অবস্থান। নর্মালি যেখানে হাত যাবে সেখানে কিডনি থাকে। এই আমি হাত দিয়েছি যেখানে, ওই জায়গায় কিডনি থাকে। 2টো কিডনি 2 জায়গায়। না জোর করে না, নর্মালি যে স্বাভাবিকভাবে যেখানে হাত দেবো সেটা কিডনি থাকে। কিডনি 2টো থাকে। অনেকে কিডনি বলে সামনে থাকে, কেউ পেটে থাকে, কেউ বুকে থাকে। না, কিডনি পিঠে মেরুদণ্ডে হ্যাঙ্গারে যেরকম, এই হ্যাঙ্গারে যেরকম কাপড় ঝোলায়, এই মেরুদণ্ডের উপরে দুপারে কিডনি ঝুলে আছে। পরে আমরা পড়ানো হবে। তারপর আসছে না, পেটে কিডনি থাকে না। উনি বলছে ভুল ধারণা আছে, পেটে কিডনি থাকে না। তারপরে দেখ, তারপর আজকে মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে, তাকে উত্তেজনায় রূপান্তরের জন্য মস্তিষ্ক লাগে। ব্রেন আর কি, মস্তিষ্ক সমস্ত কাজে লাগে। সমস্ত শারীরিক কাজগুলো কি কন্ট্রোল করে? মস্তিষ্ক বা ব্রেন। শারীরিক কাজগুলোকে কন্ট্রোল করে মস্তিষ্ক বা ব্রেন। উদ্দীপনা গ্রহণ করে এবং তাকে উত্তেজনায় রূপান্তরের জন্য যে মস্তিষ্ক, ব্রেনের যদি গন্ডগোল হয় কি করবে সব? চুপ করাই, চুপ চুপ। বাড়ি ক্ষুদ্রতম গঠনগত অংশ হলো ইট। একটা এরপরে ডান দিক বাঁ দিকে একটা ছক আছে। একটা বাড়ি তৈরি করতে কি লাগে? ইট লাগে। প্রথমে ন্যূনতম ইট লাগে, ঘর করতে গেলে ইট লাগে। ইট থেকে কি হয়েছে? দেখ, দেওয়াল লাগে, ছাদ হয়েছে, মেঝে হয়েছে, তারপরে ঘর হয়েছে, তারপর অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি হয়েছে। এই বাড়ি বলে একটা ঘর নয়, তাই না? অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি বলে। লোকের একটা বাড়ি, অনেকের একটা ঘর মিলে একটা বাড়ি হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু সাধারণত বাড়ি বলতে কি বোঝায়? অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি। সেরকম অনেকগুলো কোষ মিলে একটা জীবদেহ। একটা কোষ মিলে অনেক জীবদেহ। কোষ কি? কোষ বলতে কি জানো? একটা বাড়ি তৈরি করতে গেলে একটা ইট লাগে, আর মানুষের জীবদেহ গঠন করতে গেলে কোষ লাগে। কোষ মানে ক্ষুদ্রতম একক আর কি কোষ। এখানে আছে কোষ কি? বাড়ির ক্ষুদ্রতম গঠনকে বলা ইট, তেমনি জীবদের গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। জীবের গঠনগত এবং ক্ষুদ্রতম একক হলো কোষ। একটা মানুষের সারা দেহে তৈরি করতে গেলে অসংখ্য কোষ লাগে, কোটি কোটি কোষ আছে। যখন আমরা ছোট ছিলাম তখন মায়ের পেটে একটা কোষ থেকে 2টো হয়েছে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা এত বড় হয়ে গেছি। জীব দিয়ে যে কাজগুলি করে তা কোষে সম্পন্ন হয়। তার জীবের যাবতীয় কাজ কোথায় সম্পন্ন হয়? কোষের মধ্যে সম্পন্ন হয়। কোষ কি বোঝা যাচ্ছে? তাহলে কোষ কাকে বলে? এটা প্রশ্ন এসে গেল। হ্যাঁ, কোষ কাকে বলে? কোষ হলো জীবদের গঠন এমন একটা ক্ষুদ্রতম একক যা যে কোনো কাজ করতে পারে। তাহলে কোষ কাকে বলে? কোষ হলো জীবদের গঠনগত এবং কার্যগত এককে কোষ বলে। আমরা পরে এগুলো লিখে দেবো বা নোট দিয়ে দেবো। একটা প্রশ্ন এসে গেল, কোষ কাকে বলে, তাই তো? তাহলে কোষ কাকে বলে? জীবদের গঠনগত এবং কার্যগত এককে কোষ বলে। তাহলে কোষটা কাকে বলে? লিখে দিই একটা প্রশ্ন, একটা লিখে নাও। কোষ কাকে বলে? একটা লেখ, একটা মতো মুখস্থ। জীবন বিজ্ঞান। কোষ কাকে বলে আছে? এটা প্রশ্ন হয়েছে। জীবদের গঠনগত ভাষা কি আছে? গঠনগত এবং কার্যকরী একক। গঠনগত কার্যকরী বলা যায় বা কার্যগত বলা যায়। তাহলে জীবদের গঠনগত ও কার্যকরী একককে কোষ বলে, তাই না? একটা কোষের ছবি আঁকে, একটা কোষের ছবি এঁকেছে, দেখলি? কোষের ছবিটা দেখ, কোষের ছবি মানে কোষ, ওই ওই বিন্দুটা কোষ মানে ক্ষুদ্রতম একক। চোখ খালি চোখে দেখা যায় না কোষ, ছোট গঠনগত মাইক্রোস্কোপ ছবি আছে বই, পরে বই যখন হবে। এখন বই নিয়ে তো একটা অসুবিধা হবে, বই হলে তখন সুবিধা হবে।
কোন জীবদের গঠনগত কার্যগত এককের কার্যগত আছে, তার কার্যগত করে দিই, বইয়ের ভাষায় দিয়ে দিই, বই যেটা কার্যকরী দরকার নেই। কার্যগত জীবদের গঠনগত কার্যগত একককে বলা হয় কোষ। কোষ খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্রের সাথে দেখা হয়। মাইক্রোস্কোপ যন্ত্র দেখা যাচ্ছে না, ডাক্তারখানা আছে থাকে, এই দেখেছি মাইক্রোস্কোপ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র দেখেছে, এই ছবিতে আছে মাইক্রোস্কোপ যন্ত্র। 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিমেনহুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে প্রথমে সজীব কোষ মানে কি, জীবিত কোষ কে প্রথম পর্যবেক্ষণ করেছিল? ডাচ বিজ্ঞানী লিমেনহুক, তাই তো? ডাচ বিজ্ঞানী লিমেনহুক প্রথমে সজীব কোষ মানে কোষ অণুবীক্ষণ, এই ছবিতে দেখা যাচ্ছে দেখ অণুবীক্ষণ যন্ত্র, ডাক্তারখানা আছে, আমাদের হসপিটালে গিয়ে দেখবি একটা লোক এবারে বসে বসে পরীক্ষা করছে, কপটা পরীক্ষা করে এই যন্ত্র দিয়ে, দেখবি একদিন গিয়ে দেখে আসবি, আমাদের হসপিটালে আছে এই ছবি, অণুবীক্ষণ যন্ত্র। মাইক্রোস্কোপ বলি না, মাইক্রোস্কোপ রক্ত পরীক্ষা করে, যেখানে সব জায়গায় আছে, সব ল্যাবরেটরিতে থাকে। মাইক্রোস্কোপের উন্নতি ঘটিয়ে তিনি নানা অণুজীব এবং রক্তকোষ পর্যবেক্ষণ করেন। কোষের গঠনগত একককে ভালোভাবে বুঝতে গেলে নানা রকমের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এতে রঞ্জক বলে, রঞ্জক পদার্থ বলা হয়। রাসায়নিক পদার্থ বিভিন্ন রকম ব্যবহার করা হয় কোষকে ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য, এগুলোকে কি বলা হয়? রঞ্জক পদার্থ বলা হয়। কোষ আছে সরল অণুবীক্ষণ যন্ত্র, জটিল অণুবীক্ষণ যন্ত্র আছে, মানে জটিল অণুবীক্ষণ যন্ত্র। আবার আছে কি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, এই পাতায় আছে। এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগত ইলেকট্রন প্রবাহ করে বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়, মানে আলো দেয় না, ইলেকট্রন পাঠিয়ে জিনিসটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। মাইক্রোস্কোপ এমনি যারা কলেজে পড়ে তারা মাইক্রোস্কোপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কাঁচের পাতা সেকশন করে করা হয়। যারা পড়ে কলেজে, যারা বায়োলজি নিয়ে পড়ে, তারা, যা আমরা করেছি, আমরা যারা পড়েছি বায়োলজি নিয়ে, তারা ওরকম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। সব স্লাইড আছে, কাঁচের স্লাইড দিয়ে দেখা যায়। ছোট ছোট জিনিসকে বড় বড়, এত বড় দেখা হবে, ছোট ছোট জিনিসকে। যখন কলেজে পড়বি তখন এইসব কাজ করবে। বা একবার ওই যেখানে যাবি হসপিটালে, যে পরীক্ষা করছো বলবি যে চেনাশোনা থাকে, মানে দেখাবে একটু, এরকম দেখবি, এরকম চোখ দিয়ে দেখবি কত বড় দেখা জিনিসগুলো, অত বড় দেখা। আমার ডান দিকে নব আছে, নবটা ঘুরে ছোট বড় করা যায়, অ্যাডজাস্ট করা যায়, এগুলো আছে, ছবি দেখলে বুঝতে পারবে। এখানে আছে জটিল, তাহলে অণুবীক্ষণ যন্ত্র কি হলো? জটিল অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাথে কি করা হয়? ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ইত্যাদি বহুকোষী ও এককোষী প্রাণী দেহের বহির্গঠন জানা যায়, মানে দেহের গঠন কিরকম, একটা গাছের গঠন কিরকম। এককোষী মানে যাদের একটা কোষ আছে, বহুকোষী মানে অনেকগুলো কোষ আছে। উদ্ভিদের বিভিন্ন অংশের মূল, কাণ্ড, পাতা অন্তর্গঠন পর্যবেক্ষণ করা হয়। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা সেকশন করা হয়। একটা কাণ্ড, মনে করো একটা কচু গাছের বা যে কোনো গাছের মূল, সেটাকে কাটা সেকশন, ব্লেড দিয়ে সেকশন করা হবে। সেকশন করে কাঁচের স্লাইডের উপর রেখে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়, মানে দিলে ওর কোষ গঠন পড়া যায়। আমরা পরে পড়ানো হবে, বুঝবে যে একটা পাতার মধ্যে, একটা পাতার মধ্যে বা কাণ্ডের মধ্যে কি কি জিনিস আছে, সব জাইলেম ফ্লোয়েম সব আমরা পড়েছি না? জাইলেম ফ্লোয়েম পড়েছি, নাম শুনেছি তো। জালের মধ্যে কি যায়? পাতার মধ্যে জল যায়, ফ্লোয়ের মধ্যে কি যায়? খাবার যায়। সেগুলো আমরা আলাদা করে পড়ানো হবে, বা ওগুলো দেখা যাবে, সেকশন অণুবীক্ষণ থাকলে দেখানো যায়। এখানে তো সে সুযোগ নেই, যাই হোক পরে এমনি বই আইডিয়া করে নিতে হবে। জীবদের বিভিন্ন অঙ্গ এবং তার প্রস্থচ্ছেদ, যেটা বলছিল, মানে কেটে সেকশন করে প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানা যায়। কলা মানে কি? কোষ দিয়ে, কোষের পর কলা হয়, কলা দিয়ে অঙ্গ হয়। কলা মানে আমরা যে কলা খাই কলা নয়, কোষ, কতগুলো কোষ মিলে কলা তৈরি হয়, তাই না? কলা মিলে কি বিভিন্ন অঙ্গ হয়, প্রথমে কোষ, তারপর কলা, কোষ থেকে কলা হবে, কতগুলো কোষ মিলে কলা হবে, এটা লিখে দিই। কোষ আছে, কোষ থেকে কি হবে? কলারে কোষ থেকে কি কলা হবে? কোষ থেকে কতগুলো কোষ মিলে কলা হবে, তাই তো? কোষ থেকে কলা হয় না, কতগুলো কোষ মিলে কলা হবে। মনে করে পেটের মধ্যে কি আছে? অসংখ্য কোষ আছে, তাই না? তাই কোষগুলো মিলে কি হচ্ছে? কলা তৈরি হচ্ছে। পরবর্তীকালে আমরা আসবো, বোঝা যাবে পরিষ্কার। আচ্ছা, আমরা এককোষী প্রাণী বলতে দেখেছি অ্যামিবা বলেছি, অ্যামিবা সবচেয়ে ক্ষুদ্রতম এককোষী প্রাণী। অ্যামিবা দিয়ে কটা কোষ দিয়ে তৈরি? একটা কোষ দিয়ে, এই একটা কোষ দিয়ে একটা প্রাণী, মানে একটা কোষ, মানে খালি চোখে দেখা যাবে না, একটা কোষ দিয়ে একটা প্রাণী তৈরি হয়েছে, একটা কোষ দিয়ে একটা প্রাণী তৈরি হয়েছে। অর্থাৎ একটি কোষ একটির মধ্যে জীবদের সমতুল্য, মানে একটা কোষ একটা প্রাণী। এরা এককোষী প্রাণী বলে, এদের বলে এককোষী প্রাণী। যাদের একটা মাত্র কোষ দিয়ে প্রাণী গঠিত হবে তাকে বলে এককোষী প্রাণী বলা হয়। মশা, বিড়াল, হাতির দেহে কত কোষ থাকে? অসংখ্য কোষ থাকে। মানুষের শরীরে অসংখ্য কোষ থাকে, এতে বহুকোষী প্রাণী বলে। অর্থাৎ এই ধরনের কোষকে বহুকোষী বলে।
তাহলে বোঝা গেল সোজা এককোষী মানে কি একটা কোষ দিয়ে তৈরি প্রাণীকে এককোষী বলে, অনেকগুলো কোষ দিয়ে তৈরি প্রাণীকে বলা হয় বহুকোষী প্রাণী বলে। বহুকোষী জীবে বিভিন্ন জীবন প্রক্রিয়া একই সঙ্গে অবিচ্ছিন্ন ঘটতে পারে। পরিবর্তনশীল পরিবেশে বহুকোষী জীবের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। তাহলে বহুকোষী জীবের কি হবে, বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি। কোষ দেখতে কেমন, ছবিতে দেখা যায় বিভিন্ন রকম কোষের আকৃতি বিভিন্ন রকম হতে পারে, কোন লম্বা, কোনটা কোষ লম্বা গোল, কোষের একটা নির্দিষ্ট কোনো আকার নেই, এক একটা কোষ এক এক রকম, কোনটা লম্বা, কোনো বেটে, কোনো ছবিতে দেখা বিভিন্ন রকম কোষ আছে, বিভিন্ন রকম কোষ আছে বিভিন্ন রকম। বিভিন্ন জীবের ক্ষেত্রে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন, একটু ডিম বোঝা জিনিস তো। কোষগুলি কি আছে, ডিম্বাকার হয় বা ডিমের মতো আয়তকার হয়, আয়তক্ষেত্র বহুভুজাকার হয়, স্তম্ভকার হয়, লম্বাটে হয়, সূত্রাকার হয়, মানে যেটা মনে আসবে যে কোনো আকার বলবে সেটাই হবে। এই কয়েকটা আকারের নাম বলতে, কয়েকটা আকারের নাম যা বলবে তাই হবে। বহুভুজ হয়, লম্বা হয়, বেটে হয়, খাটো হয়, চতুর্ভুজ হয়, ত্রিভুজ হয়, ত্রিভুজাকার হয়, আয়তকার হয়, যা বলবে তাই হবে। কোষের আকার কোনো নির্দিষ্ট নেই, এক এক প্রাণী কোষ এক এক রকম দেখতে। প্রাণীদের চামড়ার নিচে অন্যান্য সঙ্গে ফ্যাট সঞ্চিত চর্বিরস থাকে, চর্বি কোষ থাকে। চর্বি কোষ জমার ফলে কোষের নিউক্লিয়াস 30% একদিক সরে যায়। তাহলে আমরা আগে গত বছর বলেছিলাম না, আমাদের চর্বি জমে থাকে কোথাও, লিভারে চর্বি জমে বা ভুঁড়িতে এই ফ্যাট এখানে চর্বি জমে, পেশিতে এই, তাই তো চর্বি জমে থাকে। এগুলো সঞ্চয় কোষ বলে, এগুলো কি বলা হয়, সঞ্চয় কোষ। মানে ব্যাংকে যেরকম টাকা জমা রাখে, আমাদের শরীর রকম যা খাবো ভালো খাবো, বেশি অতিরিক্ত হয়ে গেলে সেটা চর্বি আকারে শরীরে জমা থাকবে। যখন রোজার সময় বা উপবাসের সময় কি হয়, হ্যাঁ জমা থাকে। রোজার সময় বা উপবাসের সময় কি হয়, এই রোজার সময় কি হয়, বা যখন উপবাস করে তখন কি হয়, সেই চর্বি জারণ থেকে শক্তি তৈরি উৎপন্ন হয়। ওই জন্য রোজা করলে কি হয়, শরীর ঠিক শুকিয়ে যায়, অনেকে বলে না, বা যারা মোটা হয়ে যাচ্ছে বেশি, তারা খাবার, ডাক্তার বলে খাওয়া কমিয়ে দাও, তাই না, অল্প খায়, বলে রাত্রে অল্প খাও, অল্প খেলে মরে না, অল্প খেলে মরে যাবে কিছু। তাহলে চর্বি যখন জমে যাবে, কোষের নিউক্লিয়াস 30% একদিকে সরে যায়। কোষের নিউক্লিয়াস কি, কোষের প্রাণকেন্দ্র, নিউক্লিয়াস কি পরে পড়ানো হবে। নিউক্লিয়াস কোষের মধ্যে একটা গোলাকার বস্তু, তাই না, কোষের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। 30% একাধিক সরে যায়, ফলে চর্বি কোষকে আংটির মতো দেখায়। তাহলে চর্বি কোষকে কি বলে, আংটির মতো দেখায়, মানে 30% সরে গিয়ে আংটির মতো গোল হয়ে যাবে। চোখের রেটিনার নিরীহ আলোয় দর্শনে সাহায্যকারী দণ্ডাকার কোষ রড কোষ, উজ্জ্বল আলোয় দর্শনকারী সাহায্যকারী শঙ্কু কোষ। হ্যাঁ, এটা ভালো জানতে হবে। অল্প আলো আমরা দেখতে পাই, বেশি আলো দেখতে, এই যে বেশি আলো আছে এটা আমরা দেখছি, আবার অল্প আলো আমরা দেখতে পাই। রেটিনায় থাকে মৃদু আলো করে, তাকে বলে দণ্ডাকার রড কোষ বলে। তাহলে রড কোষ আর কোন কোষ বলি আমরা, রড কোষ আর কোন কোষ, রড কোষ অল্প আলো দেখবো, আর যখন বেশি আলো দেখবো সেগুলোকে বলা হয় শঙ্কু আকৃতির কোন কোষ বলা হয়। তাহলে বোঝা গেছে চোখে, আমরা চোখের দৃষ্টির মধ্যে কটা কোষ থাকে, তাহলে বল প্রুক্ষ বল, কটা কোষ থাকে তাহলে, এই দুটো। চোখের আলোতে কটা, চোখে দেখার জন্য কটা কোষ থাকে, দুটো, রড কোষ আর কোন কোষ। অল্প আলো যেগুলো দেখবো, অল্প আলো দেখতে পাই না আমরা, অল্প আলো যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে কর বুঝে এরকম করে পড়ি আমরা, তখন অল্প আলোয় রড কোষ। এখন আলোর তীব্রতা বেশি আছে, আলো, যাই হোক, এটা কি কোষ, কোন কোষ কাজ, এখন আমাদের কোন কোষ কাজ করছে, এই কোন কোষ কাজ করছে এখন, কোন কোষ কাজ করছে এখন, আলো আছে তো বেশি, তাহলে এই বেশি আলোতে কোন কোষ কাজ করে, বেশি আলোতে কোন কোষ কাজ করে, এই বেশি আলোতে কোন কোষ কাজ করে, কোন কোষ, উত্তর কোন কোষ হবে না, রড কোষ আর কোন কোষ, না রড কোষ। চোখের আলোতে সংবেদনশীল কি, রড কোষ আর কোন, তাহলে কটা কোষ হলো বল, চোখের আলো দেখার জন্য রড কোষ আর কোন কোষ। কোন কোন কোষ মানে কি, নামটাই কোন, বোঝা যাচ্ছে না, হট মানে কি, হট মানে কি, সেরকম হলো না, হট মানে কি, সেই রকম উত্তর হলো না, হট মানে কি। তাহলে কি হচ্ছে, এই রড কোষটা কখন কাজ করবো, যখন অল্প আলো দেখবো আমরা, তাই তো। আর কোন কোষটা কাজ করবো কখন, যখন বেশি আলো দেখবো, বেশি আলো, বোঝা গেল, শেখা গেল। উদ্ভিদের বীজের আবরণ এবং ফলত্বকে উপস্থিত প্রস্তর কোষগুলি দণ্ডাকার স্তম্ভ তার মধ্যে দেখতে। তাহলে বীজের আবরণে যে কোষ থাকে বা ফলের ত্বকে যে কোষ থাকে, এটা আপেল বা যে কোনো লেবু বা কলা, যে কোনো ফল, তো ফলের কি আছে, ফলের গায়ে যে কোষ থাকে সেগুলো কি দণ্ডাকার হয়, স্তম্ভাকার হয়, লম্বা লম্বা হয়, খালি চোখে দেখা যাবে না ওগুলো। এটা লেবুকে আমার খালি চোখে দেখতে হবে না, কি কোষগুলো অনুবিজ্ঞান ছাড়া দেখা যাবে না, একটু বুঝে নিতে হবে এগুলো, এগুলো তো আমাদের অনুবিজ্ঞান নেই।
কোন কোন ব্যাকটেরিয়া কোষ গোলাকার হয়, আবার কি বলেছে ব্যাকটেরিয়া কোষকে গোলাকার হয়, রডের মধ্যে দেখতে হয়, কমাচিনের মধ্যে দেখতে হয়, বিভিন্ন রকমের। আবার স্পাইডারের মতো শৈবালের সূত্রকার হয়, স্পাইডার আছে, স্পাইডার কি হয়, শৈবালগুলো শৈবাল ওর দেহে সূত্রকার হয়, মানে কোষগুলো সুতোর মতো দেখতে হয়, সূত্রকার মানে সুতোর মতো দেখতে হয়। কতগুলো আয়তাকার কোষ দিয়ে গঠিত, সূত্রকার আয়তাকার কোষ আছে, মানে বিভিন্ন প্রাণীর বা বিভিন্ন উদ্ভিদের কোষগুলো বিভিন্ন আকারে, তাই না, কারোর সঙ্গে কারোর মিল নেই, এর একরকম ওর একরকম, সূত্রকার, কেউ লম্বাকার, কেউ আয়তাকার, কেউ ত্রিভুজাকার। কোষের বয়স, কোষ মধ্যস্থ চাপ এবং অন্যান্য শর্ত কোষের আকৃতি নিয়ন্ত্রণ করে। তাহলে কি হবে, কোষের বয়স, মানুষের বয়স যখন যার বয়স বাড়বে তার কোষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। কোষ মধ্যস্থ চাপ, কোষের মধ্যে চাপ পরিবর্তন হবে এবং অন্যান্য শর্ত কোষের আকৃতিকে নিয়ন্ত্রণ করবে। আসলে এগুলো বই না হলে না অসুবিধা হচ্ছে, তাই না, বই হলে বইগুলো ফলো করলে না হলে কি হবে, ওই জন্য এখন সবাই এলে পড়ানো হলে ভালো। যাই হোক, এখন বিভিন্ন এবার দেখ ছবিতে আছে বিভিন্ন অ্যামিবার আকৃতি লক্ষ্য করো, এরা আগে তো অনিয়মিত, যেটা আমরা বললাম, অনিয়মিত মানে কি, কোনো নিয়ম নেই, এলোমেলো আর কি, আকৃতির এলোমেলো। অ্যামিবার আকৃতির অন্য জীবকোষের মতো নয়, সর্বদা আকৃতি পরিবর্তন হয়। অ্যামিবার ছবিতে দেখা যাচ্ছে অ্যামিবার আকৃতি আছে, মানে কোন মানে একটা ছবি আছে যেরকম, এটা মানে অ্যামিবার, এটা মানে অ্যামিবার, এটা অ্যামিবার ছবি মনে কর। এটা অ্যামিবা, আকার আগে কোনো আকার নেই, এবার এরা যদি বেঁকে চুরে যায়, এরা এই অ্যামিবা হলো, কোনো আকার নেই, মানে পরিবর্তন হয়ে যাবে। এরা যদি আবার দুবড়ে দিয়ে সেই ইয়ে করে না, সেই বাচ্চারা খেলা করে কি বলে না, ক্লে দিয়ে, এই ক্লের মতো আর কি, যেরকম আকার টেনে লম্বা করবে যেরকম হবে সেরকম। ওইগুলো স্লাইম, ওইগুলো তো মানে যেরকম আকার করবো আমি যেরকম করবো সেরকম হবে, ঠিক এরকম কোনো আকার নির্দিষ্ট আকার নেই, এটাই অ্যামিবা। হ্যাঁ, খন্ডপাত আছে, এইগুলো বাড়িয়ে দেবে, এইগুলো বাড়িয়ে দিয়ে এটা পার মতো কাজ করবে, এইগুলো পা দিয়ে কাছে এটা দিয়ে চলে যাবে, এটা ঘুরিয়ে দিলে অন্যদিকে পা হয়ে গেল, এমন পা আবার অন্যরকম পা হয়ে যাবে, আমাদেরও ভাবে না। হ্যাঁ, ও যেদিকে খুশি করবে, ওর হাত পা এরকমই। এইবার দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশগুলো লক্ষ্য করো, এগুলো খন্ডপাত, এগুলো কি বলে, খন্ডপাত বলে, এটা লিখে দিই, খন্ডপাত বলে। খনপাত বলে। তাহলে অ্যামিবার পায়ের নাম কি হলো, খনপাত। এই খনপাত কোন দিকে হতে পারে, অ্যামিবার যে কোনো দিকে, এদিকে ঘুরিয়ে দেবো, এদিকে ঘুরিয়ে দেবো, উল্টো দিকে, ডান দিকে, বাম দিকে, যেদিকে খুশি করে দেবো, খনপাত হয়ে যাবে। খনপাত কখন তৈরি হয়, আবার পরের মুহূর্তে অদৃশ্য হয়ে যায়, একবার পা তৈরি হলো হাতে ভেঙে গেল, অন্যদিকে পা চলে গেল, খনপাত তৈরি হলো। এগুলো অ্যামিবার চলাচলে সাহায্য করে, এগুলো কি করে, মানে এটা এগিয়ে গেল, আবার অন্যদিকে পা করে দিল, সেভাবে এগিয়ে গেল, এইভাবে এগিয়ে যাবে আস্তে আস্তে খনপাত। মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। আমরা রক্তের কটা কণিকা আমরা পড়িয়েছি, কটা কণিকা মনে আছে, 7-এ? 4টে, 3টে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, আর কি অনুচক্রিকা, তাই তো, লোহিত কণিকা, শ্বেত কণিকা 7-এ ছিল না, 7-এ 6-এও ছিল, একটু 6-এ পড়ানো হয়েছিল, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তাহলে লোহিত কণিকার কাজ কি ছিল মনে আছে? লোহিত কণিকা শ্বাসকার্যের সময় বা শ্বসনে অক্সিজেন পরিবহন করে, তাই লোহিত কণিকার কাজ কি? হ্যাঁ, আর শ্বেত কণিকা লড়াই করে। তাহলে এখানে তাই বলেছে, মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে, তার রক্তের রোগ জীবাণুকে ধ্বংস করে। আর অনুচক্রিকা কি করে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এবার 3টে কাজ কি বল, রক্তের 3টে কাজ তো, লোহিত কণিকার কাজ কি হলো বল, লোহিত কণিকার কাজ কি হলো, বলা হলো তো, বল লোহিত কণিকার কাজ কি, জানা আছে? লোহিত কণিকার কাজ কি, মানে পড়ালো, তুই গল্প করছিস তো কি করে বল। সারা ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে, এটা মোটামুটি বললে হবে। আর শ্বেত কণিকা কি করে, আমাদের রোগ যেমন আমাদের শরীরে সারাক্ষণ কি হয়, জীবনে ঢুকছে, নাক দিয়ে সারাক্ষণ জীবনে ঢুকছে তো, বা কাঁচা খাবার খাচ্ছি, একটা শশা দেখতে পেলো, আমি এটা মুছে নিয়ে খেয়ে নিতে, ধুই নি, আমরা তো মুছে নিয়ে খেয়ে নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিলাম, তাহলে ওর মধ্যে কত জীবনে শরীরে ঢুকলো, তার বিরুদ্ধে লড়াই করবে কে,
শ্বেতকণিকা। আর কেটে গেলে কি করবে, যদি জমাট বাঁধবে অনুচক্রিকা কাজ করবে, ওর কাজ ওর লড়াই, মানে যেই কেটে গেল তখন অনুচক্রিকা সেখানে গিয়ে জাল তৈরি করবে, জাল তৈরি আস্তে আস্তে জম, সেগুলো পরে পড়ানো হবে, ডিটেলস আছে উঁচু ক্লাসে আরো আছে, টেনে আছে এরকম, ক্লাস 10 ওগুলো পড়ানো হয়, ডিটেলস পড়ানো হবে। এর অ্যামিবার মতো নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। মনে রাখতে হবে অ্যামিবা একটা স্বাধীন জীব, আর শ্বেত রক্তকণিকা একটা জীবদের কোষ। তাহলে অ্যামিবাটা কি হলো, একটা জীব, এককোষী জীব, আর শ্বেত রক্তকণিকা কি হলো, একটা কোষ, একটা জিনিস, একটা কোষ। এবারে আমি যেটা পড়ালো লোহিত সেটা আবার পড়িয়ে বলেছে। এর দুপাশ চ্যাপ্টার চাকরির মতো, এরপর হলো বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াত আরো বেশি পরিমাণ অক্সিজেন পরিমাণ সুবিধা, যেটা বলেছে যাতায়াত করতে সুবিধা হবে, আর কি হয় শরীরের মধ্যে অক্সিজেন পরিবহন করতে সাহায্য, যেটা রুকসা বললো, যেটা সারা শরীরে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করবে লোহিত কণিকা। পেশিকোষ সাথে লোহিত কণিকার ছবিটা কিরকম হবে, এরকম হবে, এগুলো ছবি আঁকতে ভালো বোঝাতে সুবিধা হবে। মুছে দিচ্ছি এই গোলগুলো, এরকম একটা লোহিত কণিকা বলা হবে। তারপর কি আছে, পেশিকোষ লম্বা, এরকম লম্বা মতো হবে, এরকম এটা পেশিকোষ এরকম পেশিকোষ, একটা করে আঁকে এটা। পেশিকোষ, পেশি আমাদের পেশি আছে না, পেশি, এই পেশিকোষ দুপ্রান্ত, পেশিকোষে কি হয়, দুপ্রান্ত সূচালো, দেখ পেশিকোষ দুপ্রান্ত কি হবে, সূচালো হতে হবে, সরু সরু হয়ে যাবে। পেশিকোষের সংকোচন প্রসারণের ফলে মানুষের স্থান পরিবর্তন হয়। এই পেশিকোষের পায়ে পেশি আছে তো, পেশিকোষের সংকোচন প্রসারণের ফলে আমরা হাঁটতে পারি, স্থান পরিবর্তন করতে পারি। আমরা বাড়ি থেকে এই পর্যন্ত হয়েছি তো নাকি, পেশিকোষের সংকোচন প্রসারণের ফলে, যাই হোক সাইকেল চালে সে তো পেশির কাজ করেছে, সেগুলো তো পেশি কাজ করেছে নাকি। পেশিকোষের সংকোচন প্রসারণের ফলে মানুষের স্থান পরিবর্তন হয়, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্য স্থানান্তরণ, মানে আমরা যে গলা দিয়ে খাবো তো, গালে চিবাবো, খাদ্যটা কোথায় যাবে, ক্ষুদ্রান্তে যাবে তো, পাকস্থলীতে যাবে তো, সেটা যেতে গেলে যে পেশি আছে, পেশি কলার সাহায্য, ঢোক গিলবো, তা ওগুলো কি হয়, পেশি কলার সাহায্য করবে। খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরকরণ এবং শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন, এই শ্বাসের মধ্যে দিয়ে বাতাস যাচ্ছে বেরোচ্ছে বা শ্বাসনালীর মধ্য দিয়ে, এগুলো সব কি করবে, রক্তের মধ্যে দিয়ে রক্তের সংবহন ইত্যাদি কাজ করে পেশিকলা, এই পেশিগুলো কাজ করে, রক্তের মধ্যে দিয়ে রক্তনালীর মধ্যে রক্তের পরিবহন করে, এগুলো সব পেশিকলার কাজ করবে। অন্যান্য কোষের থেকে স্নায়ু কোষ দৈর্ঘ্য অনেক বড় বেশি হয়। মানুষের সবচেয়ে বড় লম্বা দীর্ঘ কোষ কোনটা, স্নায়ু কোষ। নার্ভাস, আমাদের পায়ের তলায়, পায়ে এখানে চিমটে কাটবা ব্রেনে চলে যাবে, দেখ পায়ে চিমটে কেটে দেখ সঙ্গে সঙ্গে ব্রেনে চলে গেল অনুভূতিটা, এটা স্নায়ু কোষের মাধ্যমে দিয়ে যাবে, নার্ভাস সিস্টেম বলা হয় স্নায়ু কোষ। অন্যান্য কোষের তুলনায় স্নায়ু কোষের দৈর্ঘ্য অনেক বেশি হয়, এর ফলে মূল কোষগুলি তারার মতো গোলাকারে, তার সঙ্গে নানা রকম শাখা যুক্ত থাকে। এরা কি করে, বাইরে থেকে বাহ্যিক আভ্যন্তরে উদ্দীপনা গ্রহণ করে, যেমন আলোর উদ্দীপনা, শব্দ, স্বাদ, গন্ধ, চাপ, ব্যথা ইত্যাদি এগুলো পরিবহন করে। এইভাবে জীবদের বাইরের ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে, মানে জীবদের বাইরের পরিবেশের সঙ্গে, আমাদের ঠান্ডা লেগেছে তাই না, স্নায়ু কোষ বলছে আমার শরীর ঠান্ডা লাগছে, তাহলে কি তাদের আমরা জামা গায়ে দেবো, বা গরম হচ্ছে তাদের আমরা জামা খুলে ফেলে দেবো, এটা তাহলে কি বলেছে, পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে, পরিবেশের সঙ্গে মানে পরিবেশ যেরকম গরম হোক ও ঠান্ডা হোক তার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে দেবে, কি করে স্নায়ু কোষ। যে কোনো মেরুদণ্ডী প্রাণী, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মাং ইত্যাদি প্রাণীর দেহে প্রায় 200 বেশি কোষীয় বৈচিত্র্য চোখে পড়ে। তার কত বৈচিত্র্য আছে, প্রায় 200 মতো বৈচিত্র্য আছে। উদ্ভিদ দেহের কোষের আকৃতিগত পার্থক্য চোখে পড়ে, উদ্ভিদ দেহের কোষের কি হচ্ছে, আকৃতিগত পার্থক্য চোখে পড়বে, মানে বিভিন্ন রকমের পার্থক্য আছে উদ্ভিদ দেহের কোষের। তাহলে আমরা যা পড়ছি এগুলো কমন কোষ আছে, কমন কোষ আছে। তাহলে আজকে আমরা কি বললাম, তাহলে মেন জিনিস হলো কোষ কাকে বলে, কোষ ফলন হচ্ছে, কোষ কাকে বলে বল, গঠনগত এবং কার্যগত একক কে বলা হয়, কোষ বলা হয়। কার্যগত বা কার্যকরী একই কথা, কার্যগত একককে কোষ বলা হয়।
কোষ, তাহলে কতগুলো কোষ দিয়ে কি তৈরি হয়? কলা তৈরি হয়। কতগুলো কোষ দিয়ে কি তৈরি হয়? কলা হয়। কতগুলো কলা দিয়ে কি তৈরি? অঙ্গ তৈরি হয়। অঙ্গ দিয়ে শরীর তৈরি হয়, তাই না? অঙ্গ দিয়ে কি তৈরি হয়? তা আমাদের শরীরে অনেক রকম অঙ্গ আছে। তাহলে প্রথমে কোষ, তারপরে কলা, তারপর অঙ্গ, তাই তো? অঙ্গ তারপর শরীর দেহ। তাহলে এককোষী প্রাণী আছে, এককোষী প্রাণীর নাম বলো একটা। এই এককোষী প্রাণী পড়ালাম তো, অ্যামিবা এককোষী। বহুকোষী প্রাণী সবাই জানে, মানুষ, গরু, ছাগল, ভেড়া প্রাণী বললে। আর কি আছে চোখে? আর কি পড়েছি আমরা? চোখে রেটিনা আছে, হ্যাঁ, চোখের আলো যে রেটিনা আছে, রেটিনা কি আলো, কি দুটো রকম আলো দেখতে পায়, কোষে সাহায্যে দেখতে পায়। কি কোষগুলো কি কি? রডকোষ আর কোন কোষ? রডকোষ আর কোন কোষ? তাহলে অল্প আলো দেখবো কোন কোষের সাহায্যে? রড কোষের সাহায্যে। আর বেশি আলোতে, যেমন বেশি আলো দেখছি কোন কোষের সাহায্যে? কোন কোন ব্যাকটেরিয়া দেহ কিরকম দেখতে? বিভিন্ন রকমের, গোলাকার হয়, লম্বাকার হয়, দণ্ডাকার হয়, কমান মতো, যা মনে আসবে, যে কোনো আকৃতি মনে আসবে তাই হবে। তারপর আসছে অ্যামিবা। অ্যামিবার দেহ কি আছে? অ্যামিবার দেহ কোনো আকার আছে? নির্দিষ্ট আকার আছে? কোনো আকার নেই, তাই তো? অ্যামিবার কি হয়? কোনো দেহ নির্দিষ্ট আকার নেই। বিভিন্ন দেহ কি হয়? বিভিন্ন প্রান্ত থেকে ক্ষণপথ বের হয়। ক্ষণপথ মানে পায়ের মতো আর কি। ক্ষণপথ বেরিয়ে এগিয়ে গেল, আবার পা পরিবর্তন, ফের অন্য শরীরে অঙ্গ দিয়ে ফের আবার কি করলো? ফের আবার ক্ষণপথ তৈরি করলো, পায়ের মতো অনেকটা। ক্ষণপথ দিয়ে আস্তে আস্তে প্রাণীটা আস্তে আস্তে একদিক থেকে এগিয়ে গেল। অ্যামিবা গুলো চলাফেরায় সাহায্য করে। তাহলে এখানে প্রশ্ন আছে, অ্যামিবা চলাফেরায় সাহায্য করে কিসের সাহায্যে চলে? ক্ষণপথের সাহায্যে। পা কোথায় পাবে? ক্ষণপথ বোঝার নাম হচ্ছে ক্ষণপথ, এককোষী প্রাণী তো। তাহলে অ্যামিবা কিসের সাথে চলাচল করে? ক্ষণপথের সাহায্যে। আর কি পড়া? লোহিত রক্তকণিকা পড়া হয়েছে। লোহিত রক্তকণিকার কাজ কি পড়া হলো? শ্বসনে অক্সিজেন পরিবহন করে, তাই না? শ্বাসকার্য, আমরা এই শ্বাসকার্য করছি, নাক দিয়ে অক্সিজেন দিচ্ছে, এগুলো কে কাজ করছে? লোহিত রক্তকণিকা অক্সিজেন নিয়ে যাচ্ছে। শ্বেতকণিকা কি করছে? রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে। অনুচক্রিকা কেটে গেলে জমাট বাঁধতে সাহায্য করছে। এই অনুচক্রিকা এখানে নেই, যদিও তোমার বলে দিলাম। আর কি আছে? পেশিকোষ। পেশিকোষ কিরকম দেখতে হয়? লম্বা, দুপ্রান্তে সূচালো, তাই তো? পেশিকোষ কি হয়? লম্বা, দুপ্রান্ত সূচালো। এগুলো কি করে? পেশিকোষের সংকোচন প্রসারণের ফলে মানুষ এক জায়গাতে, মানুষ কেন, প্রাণীরা এক জায়গাতে অপর জায়গায় যায়। মানুষ বলে ভুল হবে, প্রাণীরা এক জায়গাতে অপর জায়গায় যায় সংকোচন প্রসারণের ফলে। খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরকরণ, শ্বাসের মধ্য দিয়ে বায়ু পরিবহন, শ্বাসের মধ্যে দিয়ে নাক দিয়ে আমরা বাতাস নিচ্ছি, বা নাক দিয়ে যে বাতাস কার্বন ডাইঅক্সাইড বের করছি, এগুলো। রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, আদান প্রদান হচ্ছে, এগুলো সব কাজ করে পেশিকোষের সাহায্যে। আর হ্যাঁ, মানুষের সবচেয়ে বড় কোষের নাম কি হলো? স্নায়ুকোষ। মানে পা থেকে মাথা পর্যন্ত আছে, তাই না? পা থেকে মাথা পর্যন্ত। পায়ে একটা অনুভূতি, আর পায়ে কাটা ফুললে সঙ্গে সঙ্গে মাথায় বুঝতে পারবে, ব্রেন বুঝতে পারবে। স্নায়ুকোষের মাধ্যমে ব্রেনে চলে গেল। স্নায়ুকোষ কিরকম? একটার পর একটা সাজানো আছে, যেরকম সেই একটা তাল গাছ যদি জুড়ে, অনেকগুলো তাল গাছ যদি জুড়ি, সেরকম ভাবে একটার পর একটা সাজানো আছে, মাথা পর্যন্ত চলে যাবে, পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।